বিভাগ 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যাত্রা শুরু করে। এই বিভাগে এখন প্রায় 700 জন ছাত্রছাত্রী বিএস এবং এমএস কোর্সে অধ্যয়নরত আছে। এছাড়া পার্শ্ববর্তী গণিত, রসায়ন, ফলিত রসায়ন এবং ভূতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীরা এই বিভাগে বিভিন্ন মাইনর কোর্সে অধ্যয়ন করছে। 2 বছর আগে হেকেপের থার্ড ফেজে আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন অফ টিচিং ল্যাবরেটরিজ অফ ফিজিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি এই শিরোনামে উইন্ডো 1-এ একটি সাব প্রজেক্ট পাই। এই সাব প্রজেক্টের টোটাল বাজেট হলো 4,30 লক্ষ টাকা এবং এর মধ্যে শতকরা 4 ভাগ টাকা রেভিনিউ খাতে বরাদ্দ ছিল এবং 95% বা 95% টাকাই ছিল অ্যাকুইজিশন অফ অ্যাসেট এই খাতে। এই সাব প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমি সাব প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, আর আমার সাথে আরও 6 জন মেম্বার আছেন এই সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে। এই সাব প্রজেক্টে আমরা বিভাগের প্রায় 60টি ল্যাবরেটরি, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ অনার্স ল্যাবরেটরি, মাস্টার্স ল্যাবরেটরি, এছাড়া প্রথম বর্ষ মাইনর এবং সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষ মাইনর, এই ল্যাবগুলোতে আমরা বিভিন্ন প্রায় 63টি নতুন এক্সপেরিমেন্ট সেট আপ করেছি। প্রথম এবং দ্বিতীয় বর্ষে 2টি নতুন রুমে এই এক্সপেরিমেন্টগুলো আমরা সেট আপ করেছি। তৃতীয় এবং চতুর্থ বর্ষেও আমরা 2টো আলাদা রুমে এই এক্সপেরিমেন্টগুলো করব। এই ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে। প্রথম বর্ষ সম্মান ল্যাবরেটরিতে আমরা সিসিটিভি লাগিয়েছি এবং অন্যান্য ল্যাবগুলিতে এই প্রক্রিয়াটা পর্যায়াধীন আছে, অন্যান্য ল্যাবগুলোতেও লাগানো হবে। আমরা বেশ কিছু ক্লাসরুম ডেমনস্ট্রেশন কিট সংগ্রহ করেছি, যার মধ্যে কিছু এখন ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতে আরও ব্যবহৃত হবে। ক্লাসরুমে টিচিংয়ের জন্য আমরা কিছু মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডকুমেন্ট ক্যামেরা, এছাড়া একটি ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড প্রায় 100 ইঞ্চির, এটি আমরা সংগ্রহ করেছি। আমরা বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য 800টি নতুন বই সংগ্রহ করেছি। একটি জিপিও ওয়ার্কস্টেশন, বেশ শক্তিশালী জিপিও ওয়ার্কস্টেশন সংগ্রহ করা হয়েছে। এছাড়া প্রায় বেশ কিছু নতুন পোস্টার আমরা বিভাগে বিভিন্ন ল্যাবরেটরিতে এবং করিডোরগুলোতে লাগিয়েছি। এর মধ্যে একটা 11টা পোস্টারের একটা সিরিজ, যেটা আমেরিকান ফিজিক্যাল সোসাইটি পাবলিশ করেছে। এটা 19বিংশ শতকের শেষ থেকে 20 শতকের শেষ পর্যন্ত তো এই 100 বছরে পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারগুলো এই পোস্টারগুলোতে লিপিবদ্ধ আছে। এছাড়া নোবেল প্রাইজের, ফিজিক্সের নোবেল প্রাইজের বিভিন্ন পোস্টার, ফিজিক্সের অন্যান্য টপিকের শিক্ষণীয় বিভিন্ন পোস্টার আমরা লাগিয়েছি। বিভাগের আরেকটি কম্পিটিশনাল ফিজিক্স ল্যাবে, যেখানে প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের ছাত্ররা কম্পিটিশনাল ফিজিক্স কোর্স করে, ল্যাব করে, এই ল্যাবে বেশ কিছু আমরা ব্র্যান্ড মেশিনের, বেশ বড় স্ক্রিনের কম্পিউটারের ব্যবস্থা করেছি। এছাড়া সম্প্রতি সাব প্রজেক্টের উদ্যোগে টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ে একটি 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিজ্ঞান অনুষদের 30 জন সম্মানিত শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। Today in this experiment we will demonstrate the conservation of linear momentum. There are 2 cars here as object, and here we will see a elastic collision, completely in elastic collision and explosion, and we will measure the velocity during the collision in real time using this rotary motion sensor. So I give a slight push and you can see there is a collision occurring here, and the velocity at different times have been measured through this sensor, and we will see in this computer that how this graph looks like. So we can see the initial and
final momentum in the system is conserved. এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে ফ্যারাডে ল এর ভেরিফিকেশন। এক্সপেরিমেন্টটা করার জন্য পোলের অ্যাক্সিস বরাবর কুণ্ডলীর কেন্দ্রটা রাখার চেষ্টা করি। যে দূরত্বের জন্য প্রায় ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ 0 হয়েছিল তার থেকে একটু দূরত্ব নিয়ে এটা অসিলেট করতে দেওয়া হয়। অসিলেশন একবার কমপ্লিট করলে কমপ্লিট করা হলে তারপরে আমরা ডাটা রেকর্ড বন্ধ করি। প্রথমে যখন এটি স্থির অবস্থায় ছিল তখন এতে কোনোই ভোল্টেজ পাওয়া যায়নি। এটি ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে এটি পার্মানেন্ট ম্যাগনেটের নিকটবর্তী হতে থাকে এবং এতে আবিষ্ট তড়িৎ ফ্লাস্কের এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, ফলে একটি ভোল্টেজ পাওয়া যায় এবং এটি একেবারে নিকটে ম্যাগনেটের একেবারে কেন্দ্রের এক্সিস বরাবর যাওয়ার সাথে সাথে সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। কিন্তু ম্যাগনেটের এক্সিস অতিক্রম করার সাথে সাথে এটি আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্কের পরিমাণ কমতে থাকে, ফলে ভোল্টেজটা ঋণাত্মক হয়ে যায় কিন্তু ভোল্টেজের মান প্রায় একই থাকে। The name of the experiment is magnetic forces on wire. This is the balance and this is the horseshoe magnet. When current supply is available, depending on its direction, the apparent weight of the magnet will increase or decrease. Here working formula is force is equal to IL cross B. Here the magnet is in totally in balanced condition when there is no current supply, and when we are supplying the current, then the weight decreases. After changing the pole, when we again supply the current, then the weight increases. আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সটার্নাল ফটোইলেকট্রিক ইফেক্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট। 1905-এ আইনস্টাইন এটা ব্যাখ্যা করে এবং তিনি বলেন যে লাইট ক্যান বি ট্রিটেড অ্যাজ পার্টিকলস। এখানে দেখা যাচ্ছে প্রথম দিকে আমার একটা বাল্ব থাকে, এই বাল্বের মধ্যে দিয়ে একটা ইন্টারফারেন্স ফিল্টার আমরা ব্যবহার করি, এখান থেকে আমাদের নির্দিষ্ট বা পছন্দ মতো ওয়েভলেন্থ আমরা ব্যবহার করে এখানে ক্যাথোডের উপর ফোটন ফেলাতে পারি। এখন ক্যাথোডের উপর যখন ফোটন ফল করে তখন ফোটনের সম্পূর্ণ এনার্জি ক্যাথোডের ইলেকট্রন অ্যাবজর্ব করে, কিছু সে সারফেস থেকে লিবারেট হওয়ার জন্য তার এনার্জি লস হয় এবং 1/2 MV ম্যাক্সিমাম স্কোয়ার নিয়ে সে অ্যানোডে আঘাত করে। এখন যে সর্বনিম্ন যে পরিমাণ এনার্জি তাকে দেওয়াই লাগবে তার সারফেস লিবারেট করার জন্য, এটা হচ্ছে যে ওয়ার্ক ফাংশন। আমরা এখান থেকে সহজে একটা গ্রাফের মাধ্যমে প্লট করে ওয়ার্ক ফাংশন বের করতে পারি এবং মানে বায়াস ভোল্টেজ ভার্সেস এক্স অ্যাক্সিস বরাবর যদি ফ্রিকোয়েন্সি প্লট করি তাইলে আমরা প্লাঙ্কস কনস্ট্যান্ট খুব সহজে ডিটারমাইন করতে পারবো। এভাবে আমরা ডিটারমিন করতে পারি। এছাড়া আমরা এর ইন্টেন্সিটি ভার্সেস এদের মধ্যেকার ডিস্টেন্স দিয়ে অনেক সুন্দরভাবে আমরা ফোটন যে লাইট ফোটন হিসেবে ট্রিট করা যায়, কোয়ান্টাম ইফেক্টগুলো সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারি এবং এটা অসাধারণ একটা এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট করে আইনস্টাইন পরবর্তীতে আমাদের জন্য একটা নতুন প্রজন্মের দরজা খুলে দিয়েছিল এবং আমরা এটা এখন বর্তমানে আমাদের ল্যাবে খুবই সুন্দরভাবে একদম হাতে কলমে করতে পারতেছি। থ্যাংক ইউ। Hello, in this laboratory now we have a new experiment which is an RLC circuit used in series and parallel so that we can measure the impedance, the resonant frequency and observe the phase shift. RLC circuit consists of an inductor, resistor and capacitor, and its special characteristic is to resonate in a specific frequency. Here we represent the apparatus. Series connection is already shown there. This is capacitor, this is resistance and this is inductor. We are taking output across the resistance and capacitor and inductor is used to oscillate the signal. There is a rapidly change of impedance near resonant frequency. Another usefulness of this circuit is that we can use this as a filter. The series circuit can be used as a band pass filter and the parallel circuit can be used as a band stop filter. So this experiment, this apparatus is I think a very useful addition to our laboratory. So we are very thankful for that. আমরা আজকে যে এক্সপেরিমেন্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিওন ফিজিক্স। মিওন কণাটি আমাদের স্ট্যান্ডার্ড মডেলের একটি এলিমেন্টারি পার্টিকেল এবং ইহা লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং মিওনের অন্যতম ব্যবহার হচ্ছে আমরা এর ডিকে লাইফ টাইম মেজার করে আমরা অন্যতম বিখ্যাত সূত্র ফিজিক্সের টাইম ডাইলেশন ইকুয়েশন, আইনস্টাইনের বিখ্যাত সূত্র, তার একটি অন্যতম এভিডেন্স পাই। মিওন একটি চার্জ পার্টিকেল, তো এখানে যদি চার্জ পার্টিকেল আসে তো চার্জ পার্টিকেল আসলে সেখানে লাইট স্পার্ক করে এবং এখানে আছে হচ্ছে আমার ফটো ডিটেক্টর চারপাশে, সেই লাইট স্পার্ক হলে সেই ফটো ডিটেক্টরটি সেই স্পার্কটি ডিটেক্ট করে এবং মিওন কি হয়, মিওন খুব দ্রুত ডিকে করে অন্যান্য চার্জ পার্টিকেল যেমন ইলেকট্রনে সে ডিকেড হয় এবং ওই ডিকেড ইলেকট্রন আবার সিন্টিলেটিং মিডিয়ামের সাথে
লাইট স্পার্ক লাইট স্পার্ক তৈরি করে এবং সেটা আমরা ডিটেক্টরে আবার দেখতে পারি। তো এই দুইটার মাঝখানে টাইম দিয়ে আমরা আসলে ডিকে টাইম মেজার করি এবং আমরা এখানে আমাদের সফটওয়্যার আছে যে সফটওয়্যার রেকর্ড রাখে প্রতিটা এবং সাথে সাথে প্লট করে দেয়। এতে আমরা একে যেমন সফটওয়্যার সিমুলেশন শিখছি, আমরা ডিটেক্টরের ব্যাপারে জানছি এবং আলটিমেটলি আমরা মিওনের ব্যাপারে জানছি, যেটা আমরা আন্ডারগ্র্যাড লাইফে আমরা হয়তো পড়বো না, আমরা হয়তো ভবিষ্যতে গেলে পড়বো, কিন্তু এটা আমাদের জন্য খুবই ভালো একটা এক্সপোজার। In this experiment, we are here to investigate Carr effect in nitrobenzene. Nitrobenzene is selected here because it has a high Carr constant. When light source generates light, it passes through color filters so that a particular wavelength passes through. We have a polarizer here which polarizes the light to linear polarization. It then further passes through our Carr cell which has two parallel plate capacitors placed between it. The parallel plate capacitors have a potential difference applied to it using the voltage generator. Light passes from here to the analyzer. It gets projected to our screen. At a particular voltage called the half-wave voltage, we can observe minimum intensity. So this is the general idea. We are going to find out different Carr constants using our equations and basically plot the whole Carr constant against wavelength. And we will observe that as wavelength increases, Carr constant decreases. In this experiment, photons emitted from a laser source get diffracted through a single slit whose width bounds the position of photon stream. The diffraction intensity pattern has principal maximum and secondary maxima. The width of the principal maximum represents the uncertainty regarding velocity, which in turn determines the uncertainty regarding photon's momentum. As the width of the slit increases, the width of the principal maxima decreases. Here we have a laser source, a single slit, and a photodetector, and we also have a voltmeter. And using the photodetector, we can find the width of the principal maxima. We found that the product of the uncertainties of the position and momentum is greater than h over twice pi, which supports Heisenberg uncertainty principle. This modern setup of the experiment is very handy to understand the Heisenberg uncertainty principle and to visualize it. আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে লেজার ডপলার এনিমোমেট্রি। লেজার বিম ইউজ করতেছি এবং ডপলার ইফেক্টের মাধ্যমে আমরা এখানে আমাদের লিকুইডের ফ্লোরেট মেজার করব। তো এটার মধ্যে যেহেতু আমাদের ফটো স্ক্যাটারিং পার্টিকেল মিক্স করা আছে, সেই এমিটিং লাইটটাই আমাদের এখানে সেন্সর আছে, ফটো সেন্সর, সেই সেন্সরের মাধ্যমে আমাদের এই এমিটিং লাইটের ফ্রিকোয়েন্সিটা আমাদের এই ক্যাজি 3 মাধ্যমে আমরা মেজার করব। পিক সেন্টার, এই ক্যালকুলেট পিক সেন্টারে ক্লিক করার পর আমরা ডপলার ফ্রিকোয়েন্সিটা পেলাম। তো আমরা যেহেতু মিউটি এবং আলফা মান আমাদের জানা এখন, তো আমরা খুব সহজে আমাদের এই ফ্লুইডেরটা বের করতে পারবো সূত্রের মাধ্যমে। আমরা এখানে যে এক্সপেরিমেন্টটা দেখতে পাচ্ছি, এক্সপেরিমেন্টটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ফেনোমেনার উপর বেস করে হয়েছে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশনে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ব্যবহৃত হয় এবং মেডিকেল সায়েন্সে এমআরআইয়ে এটার অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে যে ব্যাপারটা হচ্ছে, সেখানে আমরা একটা স্যাম্পল যেমন গ্লিসারিন, আমরা এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে স্যাম্পলটা সেখানে রাখি। স্যাম্পলটা রাখার পরে তার নিউক্লিগুলা এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে দুটা এনার্জি স্প্লিটে ভাগ হয়ে যাচ্ছে। এই এনার্জি ডিফারেন্সের পরিমাণ আমরা একটা ফোটন আরএফ কয়েলের মাধ্যমে এখানে দিচ্ছি। এই রেডিয়েশনের কারণে এই ফোটনটা অ্যাবজর্ব হয়ে যায় স্যাম্পল দ্বারা এবং এরপরে নিউক্লাইগুলা রেজোনেন্সে আসে এবং এই রেজোনেন্সের কারণেই আমরা এখানে স্পেকট্রোস্কোপিটা দেখতে পারি। এখানে আমরা স্যাম্পল গ্লিসারিনের জন্য ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মাপছি। সিমিলারলি আমরা পলিস্টেরিন এবং টেফলনের জন্য মাপবো এবং সেই বিটা ভার্সেস নিউ গ্রাফটা আমরা প্লট করব অরিজিন গ্রাফে। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ফলিং বল ভিস্কোমিটার, যেটার সাহায্যে আমরা কোনো লিকুইড সলিউশনের আমরা ভিস্কোসিটি মেজার করব। এই ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স ভিস্কোসিটি মেজার করতে পারবো। আর এইখানে একটা লিকুইড কলাম আছে যেটার মধ্য দিয়ে আমরা কোনো স্ফেরিক্যাল অবজেক্ট, এখানে যেমন আমরা বল ইউজ করব, সেটা ফ্রিলি ফল করাইলে তাদের একটা টার্মিনাল ভেলোসিটি পাবো। যেই ভেলোসিটি এবং এই গ্রাজুয়েশন মার্ক ক্রস করার টাইম থেকে এই দুইটা ক্যালকুলেশন থেকে আমি ভিস্কোসিটি মেজার করতে পারবো। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, যেটা ইউজ করে আমরা সলিউশনের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো।
এখানে আমাদের লিকুইড কলামটা আছে যেটার মধ্যে দিয়ে আমরা বলটাকে ফল করাবো এবং আমরা সেই টাইমটা মেজার করব। আমরা দেখতে পাচ্ছি বলটা একটা কনস্ট্যান্ট স্পিডে লিকুইড কলামের মধ্যে দিয়ে ফ্রিলি ফল করতেছে। We are looking at a modern setup of the Rutherford experiment. Because of the results of this experiment, we now know that an atom is largely empty space with a dense charged nucleus in the center. This is actually a vacuum tube. It's kept in vacuum by a pump. There's an americium source here, and this source is an emitter of alpha particles. The alpha particles bombard a foil here, which is either aluminum or gold. Now, because of Coulombic interactions between the alpha particles and the nuclei in the foil, the alpha particles are scattered. Now, the detector sends signals to this multi-channel analyzer, which is connected to the computer by the good old USB channel. And with the software, we get the number of counts from the detector, and we are able to plot a graph with this data. Shows a theoretical prediction for Coulombic interactions and the experimental result, which agrees because, of course, physics works. এটা একটা স্টেট অফ আর্ট লেজার সেটআপ এবং এই সেটআপের মাধ্যমে লেজারের স্পেশাল প্রপার্টি ইউজ করে দুইটা এক ধরনের ফ্রিকোয়েন্সিকে একটা নন লিনিয়ার ক্রিস্টালের ভিতরে মিক্সিং করে তার ডবল একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয়। তো এই পারপাসের জন্য আমরা এখানে একটা নিউডিমিয়াম ইয়াগ লেজার ইউজ করা হয়। এখানে নিউডিমিয়াম ইয়াগ ক্রিস্টালটা আছে এবং এই নিউডিমিয়াম ইয়াগ ক্রিস্টালের পপুলেশন ইনভার্সনটা তৈরি করার জন্য এখানে একটা ডায়েট লেজার ইউজ করা হয় এবং এই নিউডিমিয়াম ইয়াগের এমিশন ওয়েভলেন্থ হচ্ছে 1064, যেটা আমরা চোখে দেখতে পাই না। এখানে আমরা যদি ইনফ্রারেড ভিউয়ার দিয়ে তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখান থেকে একটা লাইট ইমিট হচ্ছে। এই লাইটটা আরেকটা নন লিনিয়ার ক্রিস্টালের ভিতরে এখানে ইনসিডেন্ট করতেছে, যেটা আইদার বিবিও হতে পারে, এলবিও হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ নন লিনিয়ার ক্রিস্টালও হতে পারে। এবং এই ফান্ডামেন্টাল লাইটটা যেটা এনডিআর লেজার থেকে এই নন লিনিয়ার ক্রিস্টালে পড়তেছে, এই ক্রিস্টালের ভিতরে এইরকম লেজার বিমটা, এই দুইটা বিম একসাথে মিক্স হওয়ার ফলে থার্ড একটা বিম, এবং যে বিমের ওয়েভলেন্থটা ডিফারেন্ট হবে, যেটা আমাদের ভিজিবল রেঞ্জের ভিতরে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পারি যে আফটার পাসিং থ্রু দিস নন লিনিয়ার ক্রিস্টাল এবং ফ্রিকোয়েন্সি মিক্সিং সেকেন্ড হারমোনিক জেনারেশনের ফলে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে সেটার ওয়েভলেন্থটা হচ্ছে গ্রিন। ল্যাব ডেভেলপমেন্টের জন্য হ্যাকেপের এই প্রজেক্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতির আগমন ল্যাবগুলোকে সমৃদ্ধশালী করেছে। নতুন নতুন এক্সপেরিমেন্ট প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটি রিভলিউশন তৈরি করেছে। এই ল্যাব ডেভেলপমেন্টের ফলে থিওরি পড়ার সাথে ছাত্ররা এক্সপেরিমেন্টের সাথে পরিচিত হচ্ছে, ছাত্রদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ হচ্ছে, পদার্থবিজ্ঞান পাঠের প্রতি তাদের আগ্রহ জোরালো হচ্ছে। আমি ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল ল্যাবের একজন ল্যাব টিচার হিসাবে ছাত্রদের আগ্রহ উপলব্ধি করতে পেরেছি। এক্সপেরিমেন্টগুলো ফার্স্ট ইয়ার ল্যাবে অত্যন্ত সমৃদ্ধশালী একটি অবস্থা সৃষ্টি করেছে এবং ছাত্রদের ব্যবহারিক জ্ঞান অনেক উন্নতি লাভ করছে। আমি আশা করছি এই হ্যাকেপের প্রজেক্টের মাধ্যমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে যেসব এক্সপেরিমেন্ট এসেছে সেই সকল এক্সপেরিমেন্টই আমাদের ছাত্রদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে এবং তাদের জ্ঞানভাণ্ডারকে অনেক সমৃদ্ধশালী করবে। এই সাব প্রজেক্ট প্রপোজাল লেখা থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন ধাপে আমাদের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ইউসুফ আলী মোল্লা স্যার, এখন উনি ইউজিসি মেম্বার আছেন, তিনি বিভিন্ন সময় আমাকে উপদেশ এবং নির্দেশনা দিয়েছেন, সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এছাড়া প্রাক্তন ইউজিসির মেম্বার অধ্যাপক মুহিবুর রহমান স্যারও আমাকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন। এছাড়া বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মহোদয় অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক নাসিমা ফেরদৌস এবং বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার স্যার সবসময় আমাকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের হ্যাকেপ ম্যানেজমেন্ট টিম, সেছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক, সকল কর্মচারী, কর্মকর্তা সবাই আমাদের এই হ্যাকেপের কাজে সবসময় আমাকে সাহায্য করেছেন। UAIFS সেক্রেটারিয়েট বিশ্ববিদ্যালয়ে সেখানকার কর্মকর্তা কর্মচারী তারাও সব সময় আমাদেরকে
বিভিন্নভাবে সাহায্য করেছেন। সর্বোপরি মাননীয় উপাচার্য মহোদয়কে যখনই আমি যে কোনো বিষয়ে গিয়েছি তিনি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিয়েছেন সাব প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য। আমি মনে করি এই সাব প্রজেক্টের যে এক্সপেরিমেন্টগুলো এসেছে এর ফলে পদার্থবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি মডার্নাইজেশন একটা উল্লেখযোগ্য পর্যায়ে সাধিত হয়েছে এবং এই এক্সপেরিমেন্টগুলো করে ছাত্ররা পদার্থবিজ্ঞানের বিভিন্ন জটিল তত্ত্বগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে।